এখানে আমরা কিং মেকার কেন হতে পারিনি, এটা দুর্ভাগ্য বলবেন আমরা, কিন্তু এটা অলমোস্ট আমাদের পক্ষেই ছিল, কিন্তু কোনো না কোনো কারণে কোনো জায়গায় ভুল হয়েছে মনে হয়, তার জন্য এটা হয়নি। তো আমরা ওভারঅল আমরা বলবো এটা আমাদের একটা সাকসেসই হয়েছে, যে 13টা এমএলএ কিন্তু কম না। এখন আমরা মুখ্য বিরোধীতে আছেন, যে বিরোধী দলে থাকলে একটা সরকারকে আমরা চাপে রাখতে পারি, এবং তাই হচ্ছে যে সরকার এখন বিরোধীর মধ্যে একটা খুব তুরজুর। আপনারা সবাই দেখেছেন যে বিধানসভাতে আমাদের যে বক্তব্য আমরা বলেই যাচ্ছে, সরকারের কোথায় ভুল ত্রুটি হচ্ছে, এটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কিন্তু এটা জনসমক্ষে নিয়ে আসতে পেরেছি। এবং আমরা বলতে গেলে গত 5 বছর, যে 2018-2023-এর মধ্যে যারা বামফ্রন্টরা যে বিরোধী দলে ছিলেন, কিন্তু নামে মাত্র বিরোধী ছিলেন, কিন্তু আসলে কোনো বিরোধিতা করতেই পারেনি ওরা। তো এটা আমরা দেখেছি, এবার আমরা 2023-এ তা কিন্তু টোটালি দিন রাত তফাৎ, যে বিরোধী দলে থেকেও একটা সরকারকে চাপে রাখতে পারেন, এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা করেছি, এবং এটা জনসাধারণ দেখেছেন। আমরা যদি বলি যে রাজ্যের বুকে তিপ্রা মথা দলের যে জন্মই হয়েছিল, তাদের যে ডিমান্ড গ্রেটার তিপ্রা লেনকে নিয়ে, আমরা দেখতে পাই তাদের সেই ডিমান্ডকে নিয়ে আপনাদের অনেক আন্দোলনও দেখেছি আমরা। এই গ্রেটার তিপ্রালেন এবং আইপিএফটি যে তিপ্রালেন বলতো, তার মধ্যে কি তফাৎ রয়েছে, এবং আপনারা যে কনস্টিটিউশনাল সলিউশনের বিষয়টি বলে থাকেন, তা বলতে আপনারা কি বোঝান? থ্যাংক ইউ। দেখুন, অ্যাকচুয়ালি যে আমাদের উদ্ভবতা হয়েছেন এবং উৎপত্তি হয়েছেন যে গ্রেটার তিপ্রালেন, যে এখন কেউ কেউ বলতে থাকে গ্রেটার তিপ্রালেন সীমানা কোথায়, কি হবে কি হবে না, এটা নর্মালি আমরা সবাই ডিসকাশনও করেছি। আর কেউ কেউ জেনেও অজানার মতো যদি থাকেন, তাহলে এটা আর নিজে ইচ্ছা করে করছে আমরা মনে করি। এটাই বলছি আমরা, যেটা আগে তিপ্রালেন আইপিএফটিরা যদি আগে করতো, তারা তো আপনারা সবাই জানেন যে এডিসি এরিয়া নিয়ে তাদের একটা সেপারেট স্টেট তাদের ডিমান্ড ছিল। আর আমাদের গ্রেটার তিপ্রালেন যে বুবাগ্রার নেতৃত্বে এখন যে আমরা গ্রেটার তিপ্রালেন যে দাবি করছেন, এটা অ্যাকচুয়ালি এডিসির বাইরেও যেখানে যেখানে তিপ্রাসারা আসেন, যেমন আপনার ধরুন কৃষ্ণনগরে এখন মোস্ট অফ দ্য পিপল তিপ্রাসারা আছে, নন্দননগরে আছে সেই জায়গাটিও, এবং বিশ্রামগঞ্জ একটা এরিয়া আছে। বিশ্রামগঞ্জ কিন্তু আগে এডিসি এরিয়াটি ছিল, এখন যে মেন প্রপারটা এটা কিন্তু অর্ধেকটা চলে গেছে জেনারেলে। তো জেনারেলেও কিন্তু তিপ্রাসা অনেক প্রচুর আছে। তো তার জন্য আমরা ডিমান্ড করছি যে ত্রিপুরার মধ্যেও যে তিপ্রাসারা যেখানে যেখানে এডিসির বাইরে ছিল বা আছে, তাদেরকে নিয়ে যে আমাদের একটা কনস্টিটিউশনাল সলিউশন, যেটা আমরা বলি যে কনস্টিটিউশনাল সলিউশন বা ওটা সংবিধানের মধ্যে রেখেই যে 2 থেকে 3 ধারাতে যে সেপারেট স্টেটের যে আলাদা রাজ্যের একটা প্রভিশন আছে, সেখানে আমরা এটাকেই বলছি আমরা যে কনস্টিটিউশনাল সলিউশন। আমরা সংবিধানের বাইরে যাচ্ছে না, কিন্তু অনেকে এটাকে ভুল ব্যাখ্যা দেয়। অ্যাকচুয়ালি কনস্টিটিউশনালকে আমরা কেন বলছি কনস্টিটিউশনাল? অ্যাকচুয়ালি আমরা তো ভারতের সঙ্গে আলাদা হওয়ার কথা বলছি না, তো ভারতের সঙ্গে থেকেই আমরা একটা আলাদা রাজ্য করতে চাই, যেখানে আমাদের সেপারেট কনস্টিটিউশনাল যেটা হয়, যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য একটা আমাদের স্বাধীনতাকে, তার জন্য কিন্তু এই আলাদা রাজ্য আছে। আমি বলবো এখানে কোনো যে আলাদা রাজ্যকে আমরা মিডিয়াতেও দেখি, বা অনেক কি বলতেন জনসময় এটা অনেক সময় বার আসে, যে আলাদা রাজ্য হলে একটা কমিউনাল মতো অনেক ফিলিং করে। এখানে কমিউনাল হওয়ার কথাই না। আপনি জানেন ত্রিপুরা যে সারা ভারতে আগে অনেক কম স্টেট ছিল, যেটা আসামে 4টা স্টেট হয়ে এখন তেলেঙ্গানা হয়েছে। তো না হওয়ার কিছু কারণে এমন একটা কিছু যে দেশ আমরা বাক হয়ে যাচ্ছে কোনো কিছু না। অনেকে বলেন 12টা কি জয়, কিন্তু আমরাও তো মাথা কি জয় এটাই বলি। তো আমরা এখানে খুব ভেদাভেদ হওয়ার কথা না। তো আমরা এর জন্যই ডিমান্ড করি যে বুবাগ্রার নেতৃত্বে আমরা এখন ত্রিপুরা এটাই ডিমান্ড করে যে গ্রেটার দলেন আমরা এটি চাই যে এডিসির বাইরে যারা ত্রিপুরা আছে সেখানেও তাদের সুযোগ সুবিধা যে এডিসির লোক যারা সে তারা পাক, এটাই আমাদের কিন্তু ডিমান্ড চলে। একটা ভুল বিভ্রান্তি রয়েছে জনগণের মধ্যে, সেটা আমরা ক্লিয়ার করতে চাই। যিনি প্রাক্তন সিএম রয়েছেন অর্থাৎ রাধাচূড়া বর্মা, তিনি বলেন যে কনস্টিটিউশনাল সলিউশন ওরা বলেছিল, অর্থাৎ সাংবিধানিক যে সমাধান সেটা তার কথা ভিন্ন দল আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গ্রেটার ত্রিপুরার যে দাবি আপনাদের আলাদা রাজ্য, সেটা কি, আর কনস্টিটিউশনাল সলিউশন সেটা কি কারণে হচ্ছে? কেননা রাধাচরণ দেববর্মা রয়েছেন কিন্তু বলেন যে কনস্টিটিউশনাল সলিউশন যদি দেওয়ার হয়, সেটা তো আপনাদের প্রতি দলই বলছে, তাহলে আপনারা সেই মেনে নিতে পারতেন। তো আপনারা
গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছেন। তাছাড়াও তিনি আরো একটি বিষয় বললেন, বর্তমানে নাকি আপনাদের নেতৃত্বরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ছেড়েই দিয়েছেন, সে কথা বলেন না, আপনারা কনস্টিটিউশনাল সলিউশনের কথাই বললেন, একটু ব্যাখ্যা করবেন। আমাদের প্রাক্তন সিইএম রাধারণের যেটা স্মিথ আমিও দেখেছি 4-5 দিন আগে, মাঝে বলেই থাকে, দেখেন আমরা ট্রাইবাল ত্রিপুরারা রাধারণকে অনেক সুযোগ দিয়েছে, যে বাম সরকার 25টা বছর রাজ্য সরকার চালিয়ে গেছে, এসেতেও সেইভাবে মাঝখানে একটা আইএপি সরকার ছিল 2000-এ, 5 বছর, এটাও 5 বছর না 3 বছর, এরপরে এটা সিপিএম এবং এনএসপি মিলে তারা সরকার গঠন করেছে, তাই এরপরে সিপিএম একক হয়েছে। তো সিপিএম রাধাচরণ বাবুদেরকে আমরা যথেষ্ট সুযোগ দিয়েছে, কিন্তু ওরা রাজ্য সরকার ছিলেন, এডিসি তারাই ছিলেন, তারপর কেন কনস্টিটিউশন তারা আনতে পারেন? যদি আমরা বলি যে যদি কনস্টিটিউশন চাই, অ্যাকচুয়ালি ওদের যে কনস্টিটিউশন সলিউশন এবং তিমথার যে বুবরার নেতৃত্বে যে কনস্টিটিউশনাল সলিউশন, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি একটা এক্সাম্পল দিই, এদিকে অধিক ক্ষমতা আমরা কি বুঝি? যদি মনে করি এখন যে আসে এটাকে একটা যদি বাড়িয়ে এডুকেশনে যদি মনে করো হায়ার সেকেন্ডারি অবধি নেওয়া যায় বা হাই স্কুল অবধি চান যায়, এটাও তো অধিক ক্ষমতা। সো একটা দিলেও এটা অধিক ক্ষমতা হয়, 40টা দিলেও অধিক ক্ষমতা হয়, কিন্তু এখন স্পেসিফিক থাকতে লাগে। এখন দেখো কনস্টিটিউশনাল সলিউশন মধ্যে আমরা এটাই আছে, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই আমাদের যেটা পার্মানেন্ট সলিউশন হোক, আমি কিন্তু সেই দিকেই যাই। অনেক বলে ব্রহ্মথা গ্রেটার টিম চাচ্ছে না, যদি আমরা টিপ্লেন বা টিপ্লেন যদি না থাকেন, আমরা কবেই জানেন বিজেপি আমাদেরকে অনেক অফার করেছে, বুবাগরা অফার করেছে ত্রিপুরা আমাকে এলেন সবার, তো আমরা কেন হয়নি? এখনো আমরা কেমন দিতে যাচ্ছে না, সবাই জানেন অনেক গুণযুদ্ধ চলছে না এবং অনেক কথাও চলছেন, কিন্তু আমরা যদি আমাদের যদি পার্মানেন্ট সলিউশন যদি আমাদের ডিমান্ড যদি থাকতো, তাহলে তো আমরা গভর্নমেন্টে বসে আমরা অনেক কিছু হয়ে যাব, কিন্তু তা করিনি। আমরা এখন আমাদের ডিমান্ডের জায়গার মধ্যে স্থির আছে যে আমরা একটা সলিউশন আমাদেরকে দিতেই হবে, আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের থেকে আমরা কিন্তু সরেছে না। এটা প্রমাণ বাস্তব যে প্রামথা এবং বাগরা উনি নিজের কথার মধ্যে এখনই আছে এবং ত্রিপুরামথ এবং রাজ্যের মানুষ তার বিশ্বাস করছেন এর যে ত্রিপুরামথার সঙ্গে এখন মানুষ, এখন যারা ত্রিপুরা সারা ত্রিপুরামথার সঙ্গে এটা বাস্তব। কেউ একজন রাজনৈতিকের মধ্যে কেউ না কেউ একজন তো সবাই তো সন্তুষ্ট হবেন, আর সবাই ত্রিপুরার জন্য কিন্তু ত্রিপুরামঠ হাতে আসে। অনেক লোক আছে যারা নিজের স্বার্থের জন্য, নিজের পোস্ট পাওয়ার জন্য, একটা সুবিধা পাওয়ার জন্য অনেক লোক এসেছে, দেখেছি এডিসি ইলেকশন হওয়ার আগে, কিন্তু সেমন আমাদের লিডারও আসেনি ত্রিপুরামঠ হাতে, কিন্তু আফটার ইলেকশন অনেক নেতারা এসেছে, কিন্তু তার একটা ভিশন কি, তারা সিট পেয়ে একটা ভালো কমফোর্টেবল সিট পেয়ে একটা এমএলএ হওয়ার বা মন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এসেছে, কিন্তু তা আজকে প্রমাণ হয়েছে। কিন্তু ওরা কেউ সিট যদি না পায় বা যদি পেল না, তখন ওরা আবার আগের জায়গার মধ্যেই চলে যায়, আমরা এতে দেখছি। তো এটা আমাদের ত্রিপুরা মাথার মধ্যে আমরা কাউন্ট করে তাদেরকে যাবেই অনেকে। তো আমরা মনে করি আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে মিশন ঠিক জায়গা আসছে। আমরা রাজনীতিতে দেখতে পাই যে একটা সময় পর্যন্ত ইন্টারলকিউট একটা শব্দ আমরা অনেকবার শুনতে পেয়েছি, আপনাদের সুমো বলেছিলেন রাজ্যের ইন্টারলকিউটার আসছে, ওনাকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই বিষয়গুলো তিনি টুইট করে বলছেন বা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। তবে কি কারণ রয়েছে ইন্টারলকিউটার কেন এখন পর্যন্ত রাজ্যে আসেনি, বা কেন এই সাংবিধানিক যে সমাধান রয়েছে তাকে নিয়ে এক পর্যন্ত কোনো আলোচনা বসেনি বা বৈঠক বসেনি? দেখেন এই ইন্টারলকিউটারের কথা অনেকবার হচ্ছে, আমরাও দেখি, আমরাও অ্যাকচুয়ালি যা হওয়ার থেকে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি প্রচারও হচ্ছে। আপনিও একবার দেখেন, মনে হয় এটা এক এমএসটির কথা, উনি একবার গভর্নমেন্টের একটা গেস্ট হাউসে নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী এটা ক্যান্সেল হয়েছে। একটা আমি এটাই ইন্টারলকিউটারের কথা কিন্তু আমরা বলছি না, মহারাজাও বলছে না, কিন্তু এটা মাননীয় আমাদের
মিনিস্ট্রি ইন দ্য হোম মিনিস্টার মাননীয় অমিত শাহ উনি আশ্বস্ত দিয়েছেন, তার বিভাগরা বলেছেন। এখন যদি এটা ওরা যদি না দেয় আমাদের তো কিছু করার নেই, দিব তো ওরা যদি না দেয় আমাদের কিছু করার নেই। ওরা দিলে ভালো হচ্ছে, না দিলেও আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আর ইন্টারলকের হলেই বা কি হলে বা কি, আর যদি হয় তাহলে ঠিক আছে, না হলেও কিন্তু আমাদের আমরা চালিয়েই যাবো। ইন্টারলকের কথা তো আমরা বলছি না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এদের দেওয়ার কথা ছিল। ওরা যদি প্রতিশ্রুতি না রাখেন তাহলে দাদা আমাদের কিছু করার নেই, আগামী দিন এটা দিব, আমাদের আগামী এটা বুঝবো। আমরা দেখতে পাই রাজ্যের যে বর্তমান সরকার রয়েছে, রাজ্য সরকার প্রতিনিয়ত বলে থাকে যে গ্রেটার ত্রিপুরান বা এই যে আপনাদের রাজ্যের একটি দাবি রয়েছে সেটা পূরণ হওয়া সম্ভব নয়। এখন যদি হয় যে আপনাদের এই যে দাবি রয়েছে গ্রেটার ত্রিপুরান তা যদি আমাদেরকে না দেওয়া হয়, তবে কি আপনারাও আইপি এর মতো ত্রিপুরার যে ভরসা রয়েছে তা ভাঙবেন? না, অ্যাকচুয়ালি গ্রেটার ত্রিপুরানের মুভমেন্ট এটা আজই হবে এরকম কথা, এটা আদৌ কতদিন লাগে এটা আমরাও জানবেন, কারণ এটা আমাদের একটা লং তো আমাদের আলটিমেটলি সলিউশনের জন্য কিন্তু গ্রেটার ত্রিপুরা ডিমান্ড করেই যাচ্ছি। এবং গ্রেটার ত্রিপুরা দেওয়ার জন্য এটা রাজ্য সরকারের দেওয়া না, এটির মধ্যে পড়ে না, কেন্দ্র সরকারের এটির মধ্যে। আপনার জান মনে হয় যদি ইতিহাস খুলে একটু দেখেন, যখন এডিসি হওয়ার সময় যুব সমিতি টিউজিএস এবং টিএসএফ আন্দোলন করে যে ত্রিপুরাতে একটা এডিসি হোক, একটা সেপারেট আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন হোক, তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। তখন অনেক মানুষ অনেক কথা বলেছেন। এখন আগে যেটা বলেছেন রাধাচরণ বাবুদের, রাধাচরণ বাবুরা তো অনেক সুযোগ এসে, তখনও রাধাচরণ বাবুদের সরকারই ছিল, শিব সরকারই ছিল, ওরা তো অনেক কথা বলেছেন যদি বলা যে একটা এডিসি হইলে তার কান কেটে ফেলে দিব, তাও কিন্তু অনেক ভাষণের মধ্যে বলেছে। কিন্তু লাস্ট মুহূর্তে কেন্দ্র সরকার চাওয়ার ইচ্ছার জন্য রাজ্যে এডিসি স্থাপন হয়েছে, আমরা দেখেছে। তো কি গ্যারান্টি আছে ত্রিপুরার মধ্যে একটু কে বলতে পারে এত যে ফ্রিডেন্সি হবে না? আসাম বাক হয়ে মেঘা হয়েছে, আসাম বাক হয়ে মণিপুর হয়ে আর মিজোরাম হয়েছে, তো ত্রিপুরাতে হবে না, কারণ এডিসি অলরেডি ডিমার্কেট করাচ্ছে যে অলরেডি আমাদের মানচিত্র আছে, তো তার মধ্যে ইনক্লুশন করে যেখানে ত্রিপুরা আছে সেখানে তাদের লাইভলিহুডের জন্য, ফিউচারের জন্য একটা আলাদা হয়ে রাখ, এটাই আমরা আমাদের কোনো অসুবিধা চাই না। আর না মানে হয় না এটা আমি বিশ্বাস করি না, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে হবে না। আমাদের বিশ্বাস একদিন আমরা কিন্তু সেপারেট স্টেট আমাদের রাজ্য আমরা নিবই, এটা আমরা করেই যাব, এবং আমাদের বিশ্বাস এটা হবে একদিন। আমরা দেখতে পাই যে ত্রয়োদশ বিধানসভার বাজেট অধিবেশনে বাজেট হয় এবং এই বাজেটে দেখতে পাচ্ছি যে নানান মুখে নানান কথা রয়েছে, প্রত্যেক বলছেন যে সেই বাজেটে এডিসির জন্য নেই, অনেক তো বড় আছে। প্রথমে আপনার থেকে জানতে চাই, আপনিও বিধানসভার অধিবেশন উপস্থিত ছিলেন, বাজেটকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি যে 2023 যে বাজেট হয়েছে আমরা অনেক কথা তুলেছে, আমি এক কথাই বলবো এন্টি ত্রিপুরাটা বাজেট হয়েছে, এন্টি ত্রিপুরাটা বাজেট হয়েছে। কেন বলছি? সবাই জানেন যে এডিস এরিয়াতে এখনো ত্রিপুরা আছে বা ত্রিপুরা বা জনগণ আছে, ত্রিপুরা হোক, এটা শুধু ত্রিপুরাও আছে এরকম না, বাঙালি অংশও আছে। প্রায় 31% এডিসি এটা কিন্তু লোক বসবাস করে। রাজ্যের 27,000-এর মধ্যে যে 31% লোকের জন্য বাজেট দেওয়া হয় 672 সামথিং। মনে করো যদি আমি ডিভাইড করি 27,000-এর মধ্যে, যদি আমি ডিভাইড করি, যদি 31% ডিভাইড করি, তাহলে আমার মিনিমাম 9,000 crore, 9,000 crore আমাদের কিন্তু এডিসি দেওয়ার দরকার ছিল, কিন্তু দিয়েছে কত? 672 crore সামথিং। তো আপনি জানেন, আপনারা দেখুন যে একটা এডিসি স্টেশনের কাছে যদি 72 কোটি যদি দিয়ে থাকেন, এটা কি হবে? 580 কোটি মতো পেনশন এবং গভর্নমেন্ট যে স্যালারি দেওয়ার
মধ্যেই চলে যায় প্রায় 580 মতো, কত থাকে প্রায় 92 crore সামথিং। তো এটা দিয়ে ডেভেলপমেন্ট কি হয়? আমি একটা কথা বলবো আপনাদেরকে, একদিন মনে হয় বাংলাতেই আমি একবার আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে জন্মনগর স্কুল একটা, সেখানে গিয়ে একটা কথা বলেছেন যে এডিসি এরিয়াতে রাজ্য সরকার পরিচালিত যে 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 জায়গা স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে আমাদের মজয়নগর স্কুলে, আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে প্রায় 5টা মতো হায়ার সেকেন্ডারি স্কুল আছে, তাদের একটা একটা স্কুল আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার মানে কিছুই নেই, মাত্র 11-12 একটা হায়ার সেকেন্ডারি স্কুলে, তো বাউন্ড ওয়ালও ঠিকভাবে নেই। তো সেখানে মানে এমনটা দেখে আর মনে হচ্ছে যে সত্যি ত্রিপুরা এরিয়াতে ডেভেলপমেন্ট সেই জায়গা হচ্ছে না, যে আলাদা আলাদা জায়গা দিয়ে হচ্ছে। তো তার জন্য আমি বলেছি যে এই এরিয়াতে এখনো উন্নয়ন কিন্তু হয় না। তখন একটা কোন মিডিয়া বলেছেন যে নিজে একটা মানে টাকাজোড়ায় বিদায় বলছেন যে এডিসি সরকার আসার পর, ত্রিপুরা মত আসার পরেও যে এডিসিটা ডেভেলপ হচ্ছে না। তো ওরাও বলতেই পারে মেয়েরা, কিন্তু আমি এটাই বলতে চাই বাজেট তো এডিসি কেউ ডেভেলপমেন্ট করবো 92 কোটিয়া, যদি মনে করে একটা বিএসসি ব্লক মধ্যে নেট এবার 100 মতো উপর বাজেট চলে যায়, তো সেখানে সেখানে প্রায় 92 কোটিয়া কি ডেভেলপমেন্ট করতে পারবো? প্রায় আমি বলে গেছে আমার এডিসিতে আছে প্রায় 1292 সিং, প্রায় 1200 আছে। তো ওটার এখন এডিসি এরিয়াতে আমার জম্পুই জেলা, আমি বলছি জম্পুই জেলা একটা সাব ডিভিশন আছে। আমি বিধানসভাতে কথা যে জম্পুই জেলা সাব ডিভিশনে একটাও কিন্তু কলেজ নেই এখন, প্রায় 2012-13 সনে এটা সাব ডিভিশনাল একটা অফিস হয়েছে, সাব ডিভিশন বানানো হচ্ছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কেমন কিছুই নেই, শুধু একটা সাব ডিভিশনাল হসপিটাল রাখা হয়েছে, কিন্তু সেখানে সাব ট্রেজারি নেই, সাব জুডিশিয়াল নেই, সেখানে কলেজ নেই। তো এটা কীভাবে উন্নয়ন আমি বলতে পারবো যে যে ত্রিপুরা, কারণ জম্পুই জেলা তাকারজলা বা জম্পুই জেলা সাব ডিভিশনে 99% কিন্তু এটা ত্রিপুরাসা এরিয়া, তো সেখানে একটা কলেজ তো হওয়ার দরকার। তখন আমরা বলবো ইয়েস যে সরকার ঠিক সমানভাবে দেখছে, যে ত্রিপুরাসার মধ্যে বা আলাদা সেকশনের মধ্যে একটা সমানভাবে দেখছে, আমরা কিন্তু তা বলতে পারছি না। তো সবাই বলছে সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিকাশ ক্যা ক্যা বলতে না, তো আমরা তো সেইভাবে একসঙ্গে বলতে পারছি না। কারণ আপনারা দেখেছেন শামনুর কথা, আমাদের শামনুর বিধায়ক